তাহলে আজকে তো 10 নম্বর লেকচার, তাই তো, মলিকুলার স্পেকট্রোস্কোপি। কি রে, আজকে 10 নম্বর লেকচার তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 10 নম্বর। হ্যাঁ স্যার। তারিখ কত, কত বলো তো? 26। 26 তারিখ স্যার। 26 স্যার, 26। আচ্ছা চলো আমরা শুরু করি আজকে। দেখো, আমরা লাস্ট ক্লাসে কি পড়িয়েছি, আমরা রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপিটা কমপ্লিট করেছিলাম। তাহলে আমরা আগের দিন কি পড়িয়েছি একটুখানি বলে নিই। সেটা বেসিক্যালি করেছিলাম রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি। সেটা আমি মানে কিছু সাধারণ মানে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড নিয়ে কিছু কথাবার্তা তেমনি বলেছি। তাহলে মূলত যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি দিয়ে, এবং এখান থেকে কেমন করে হোমোনিক ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ বের করা যায় সেটা নিয়ে আমাদের ডিসকাশনটা কমপ্লিট হয়েছে। তাহলে আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি। আজকে করতে চাইছি কি, আজকে করতে চাইবো হচ্ছে ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি। ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি। আচ্ছা, ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি নিয়ে যখন কথাবার্তা বলবো সেইখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জাস্ট বেরিয়ে আসবে। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, সেটা খুব লাগবে। মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা লাগবে। আর তারপর এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে স্ট্রাকচার ডিটারমিনেশন। স্ট্রাকচার ডিটারমিনেশন অফ এ টু বি টাইপ মলিকুল। মানে এ টু বি টাইপের মলিকুল আর কি, যেমন ওয়াটার, সালফার ডাইঅক্সাইড, H2S, হ্যাঁ, N2O, কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের মলিকুলের স্ট্রাকচার কেমন করে ডিটারমিন করতে হয় সেটা আবার এখান থেকে যে দেখার চেষ্টা করবো। তাহলে এই হচ্ছে আজকে যে জিনিসটা আমরা কভার করতে চাইছি। এবং আজকের ক্লাসে তোমার মলিকুলার মানে রামন স্পেকট্রোস্কোপি পার্টটা আজকে আমরা শেষ করে ফেলতে পারবো। পরের দিন আমরা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি এই পার্টগুলো এখানে গিয়ে আলোচনা করতে চাইবো। আচ্ছা, দেখো মানে যখন তুমি ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপি করবে, আচ্ছা আমি অবশ্যই হচ্ছে মোর্স অসিলেটর মডেলের পুরো কাজটাকে করব। মোর্স অসিলেটর মডেল, যেখানে এনার্জিটা একটা ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার ভি এর উপর ডিপেন্ড করে। আমি এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স লিখছি। সেটা কত না, ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ দ্য স্কোয়ার ভি প্লাস হাফ দ্য স্কোয়ার ইন্টু এক্সি নিউ বার অসিলেটর। এটা হচ্ছে মোর্স অসিলেটরের জন্য তোমার এনার্জি এক্সপ্রেশন, যেখানে ভিটা হচ্ছে ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার যার ভ্যালুটা 0, 1, 2, 3 ডট 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 ডট, এটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার।
কোয়ান্টাম নাম্বার। আর তোমার অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা, সেটা একটুখানি লিখে নেব, নিউবার অসিলেটর যেটা, এটা 1/2πc দুটো ভাড়া কে বাই মিউ, এটাকে বলা হবে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা আমার জানা আছে। আচ্ছা আচ্ছা, কতগুলো জিনিস এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে সিলেকশন রুলটা, যেহেতু মোর্স অসিলেটর মডেল, সেখানে সিলেকশন রুল যেটা, সেটা ডেল্টা ভি, ঠিক আছে, সেটা অ্যাজ ইউজুয়াল +-1 +-2 +-3 এরকম ভাবেই যায়। মানে ভাইব্রেশনাল নামানোর জন্য সিলেকশন রুলটা জাস্ট আইআর স্পেকট্রোস্কোপি থেকে সিলেকশন রুল থাকে, এক্স্যাক্টলি সেই সিলেকশন রুলটাই কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, বলো। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে, যেটা আমরা আগের দিনে এইটা নিয়ে অনেকটাই যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে তুমি যদি মানে কোন একটা পার্টিকুলার মোড সে রামান স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে কি করবে না তুমি যদি জানতে চাও, তাহলে সেটা হচ্ছে এই যে পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের জন্য তোমার মলিকুলার পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে কিনা, দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে যেটা এখানে একটা কথা অটোমেটিক্যালি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে তোমার টু বি রামান অ্যাক্টিভ molecular polarizability must change due to the particular mode of vibration. There is a particular mode of vibration. ঠিক আছে, সেটা একটা জিনিস তোমাকে আলাদা করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো, যেটা ভীষণ মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যদিও সিলেকশন রুলটা ডেল্টা ভিকাল টু +-1 +-2 +-3 ইত্যাদি ইত্যাদি বলেছি, তুমি দেখো এমনিতে যখন আইআর স্পেকট্রোস্কোপি করা হয়, তখন তোমার কি হয়, একটা মোস্ট ইন্টেন্স ব্যান্ড পাওয়া যায় যাকে বলে ফান্ডামেন্টাল ব্যান্ড। ফান্ডামেন্টাল ব্যান্ডের প্রায় 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ এইসব ফ্রিকোয়েন্সিতে আরো কিছু কিছু উইক ব্যান্ড দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে ওভারটোনস। এবং প্রত্যেকটা ফান্ডামেন্টাল ব্যান্ড বা ওভারটোন যে যে ফ্রিকোয়েন্সিতে অ্যাপিয়ার করছে, তার থেকে সামান্য সামান্য কম ফ্রিকোয়েন্সিতে তুমি কিছু কিছু উইক ব্যান্ড দেখতে পারো, পার্টিকুলারলি যখন টেম্পারেচারটা খুব হাই, তাদেরকে বলা হচ্ছে হট ব্যান্ডস। তাহলে হট ব্যান্ডস এবং ওভারটোনস দুটোরই কিন্তু করসপন্ডিং ইন্টেন্সিটি অনেক কম ইন কম্পারিজন টু দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড। আজ এবারে আমরা দেখো গত ক্লাসের আগের ক্লাসে যখন জেনারেল ডিসকাশন রিগার্ডিং দ্য রামান স্পেকট্রোস্কোপি বলছিলাম, তখন একটা কথা বারবার বলছিলাম, সেটা হচ্ছে যে তোমার হ্যাঁ, একটা কথা যেটা বারবার বলছিলাম, সেটা হচ্ছে যে তোমার কি বলছিলাম ভুলে গেলাম, সরি। হ্যাঁ, যেটা দেখো আবার বলছি, যে যেটা হচ্ছে যে রামান স্পেকট্রোস্কোপি ইটসেলফ হচ্ছে প্রচন্ড উইক, এই কথাটা আমি বারবার উল্লেখ করেছি। তুমি খেয়াল করে দেখো, যেটা বলেছি যে কোনো একটা যদি ইভেন এমন ফ্রিকোয়েন্সি তুমি চুজ করো যাতে করে হচ্ছে অ্যাবজর্পশন হবে না, তবুও তুমি দেখলে যে 95% হচ্ছে তোমার জাস্ট সিম্পলি ট্রান্সমিট করে চলে গেছে, মাত্র 5% স্ক্যাটার্ড হয়েছে। যে 5% স্ক্যাটার্ড হয়েছে সেইটাকে আবার তুমি অ্যানালিসিস যখন করছো, সেই 5%-এর আবার 5% মাত্র রামান স্ক্যাটারিং দেখাচ্ছে, বাকিটা অ্যালে স্ক্যাটারিং দেখাচ্ছে। তারপর রামান ইটসেলফ খুব উইক। আর এবারে ফান্ডামেন্টাল ব্যান্ড, তার করসপন্ডিং উইক ব্যান্ড, তার করসপন্ডিং রামান যখন তুমি কনসিডার করছো, সেটা কিন্তু তুমি দেখতে পাও। কিন্তু তোমার যদি হট ব্যান্ড বা ওভারটোন যেগুলোকে বলছি, তার আবার রামান যখন তুমি দেখবে, সেটা এত এত উইক হবে যে তুমি প্রায় দেখতে পাবে না। সেখানে এইটা একটুখানি জাস্ট বলে নেওয়া যাক, সেটা হচ্ছে এই যে যে রামান স্পেকট্রা corresponding to
overtones and hot bands will be too weak to be observed experimentally. Like a Raman spectra corresponding to overtones and hot bands will be too weak to be observed experimentally. Hence, we consider the fundamental band only. তো দেখো কি বললাম যে তোমার এই জায়গাটা একটু মাথায় রাখবে যে আমরা যখন পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করছিলাম মোর্স অসিলেটর মডেল দিয়ে, সেখানে আমি কিন্তু ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে সাথে ওভারটোন এবং হট ব্যান্ড নিয়েও আলোচনা করেছি এবং সেই মতো করে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমের কথা বলা হয়েছে। রামান স্পেকট্রোস্কোপি নিয়ে যখন কথাবার্তা বলছি তখন আমি ওভারটোন আর হট ব্যান্ডটাকে ফোর্সফুলি এখানে জাস্ট গ্রাহ্য করছি না। তার কারণটা হচ্ছে যে এমনিতেই ওভারটোন এবং হট ব্যান্ড প্রচন্ড উইক হয়, রামান তো এমনি উইক, তাহলে রামানের করসপন্ডিং ওভারটোন এবং হট ব্যান্ডগুলো এতটা উইক হবে যে সেগুলোকে এক্সপেরিমেন্টে দেখতে পাওয়া খুব কঠিন। সেই জন্য আমরা এখানে ফান্ডামেন্টাল ব্যান্ডটাকে নিয়ে শুধুমাত্র আলোচনাটাকে করছি। ঠিক আছে, আচ্ছা তো ভালো। আচ্ছা এবারে দেখো তুমি যখন ভাইব্রেশনাল রামন নিয়ে কথাবার্তা বলছো সেখানে তো আমি মানে এখানে একটা জিনিস এটা বলে নেওয়া ভালো ছিল যে সিলেকশন রুলটা আমি +-1 +-2 +-3 বলছি শুধু রামন স্পেকট্রোস্কোপিতে দেখবো বলে। কেউ যদি বলে র্যালেটাকেও দেখবে, র্যালেটাকে দেখতে গেলে কিন্তু তোমাকে ডেল্টা ভি ইকুয়াল টু +-0টাকেও কনসিডার করতে হবে আর আচ্ছা দেখো ব্যাপারটা তো এরকম, এদিকে ধরো তুমি এনার্জি প্লট করছিলে, এটা ইলেকট্রনিক স্টেট ছিল, এটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, আর একটা ধরো তুমি এখানে কনসিডার করছো একটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, ইলেকট্রনিক স্টেট। আচ্ছা এবারে এই যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট তার আন্ডারে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে। আর তার একটা বলে নি, এখানে একটা তোমার ট্রানজিয়েন্ট স্টেট তুমি কনসিডার করছো, এটা তোমার ট্রানজিয়েন্ট স্টেট। ট্রানজিয়েন্ট আচ্ছা। আর এবারে কি হয় না, একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, এই ধরো এই ধরো এই ধরো আর ভি ইকুয়াল টু 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, আমি জাস্ট ভাবছি আর একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে হয়তো অনেক ভাইব্রেশনাল লেভেল আছে। আচ্ছা এবারে তুমি যখন ট্রানজিশন নিয়ে কথাবার্তা বলছো তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা প্রথম যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মানে অর্ডিনারি টেম্পারেচারে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলটাই মোস্টলি পপুলেটেড তোমার থাকছে। হ্যাঁ মানে মোস্টলি পপুলেটেড হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলটা, তাহলে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ট্রানজিশনটা তোমার ঘটবে এইখান থেকে। আচ্ছা এইখান থেকে ঘটে কেউ যদি জাস্ট এক্স্যাক্টলি এখানেই ফিরে আসে বা এইখান থেকে শুরু করে সে যদি তোমার এইখানেই ফিরে আসে, মানে হয়তো মোটামুটি ভাবে টেম্পারেচারটা একটু বেশি হয়েছে
এক্সাইটেড স্টেটে তো বেশ কিছু পপুলেশন হয়েছে আর কি, যদি সেরকম সিচুয়েশন হয় আর কি, যে তোমার যেখান থেকে শুরু করেছিল সেখানেই শেষ হলো, বা যেখান থেকে শুরু হয়েছিল যেখানেই শেষ হলো, তাহলে এইটা করসপন্ড করবে তোমার কি না, মানে এই যে করসপন্ডিং জায়গাটা সেটা হচ্ছে যেখানে, মানে আমি বলছি যে মানে এই পার্টিকুলার কেসে তোমার নিউ স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, ঠিক আছে। এক্ষেত্রে এই স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে ধরো তোমার সমান। ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা জাস্ট একটা নিউ জিরো বা কিছু একটা আমি লিখলাম আর কি। এটার সঙ্গে তোমার সমান হচ্ছে, বা ওয়েভ নাম্বারের টার্মসে করলে এটা তোমার হচ্ছে, তাহলে এটা করসপন্ড করছে র্যালে লাইন, এটা র্যালে লাইন। আচ্ছা, এবারে আরেকটা ক্ষেত্রে দেখো যে তুমি এই লোয়ার লেভেল থেকে স্টার্ট করলে তার উপরের লেভেলে নামলে, বা তুমি এখান থেকে স্টার্ট করলে তার উপরের লেভেলে নামলে, মানে আমি বেসিক্যালি যে ফান্ডামেন্টাল ব্যান্ডটাকে নিয়ে যে কথাবার্তা বলছি, অর্থাৎ ডেল্টা ভি করে প্লাস মাইনাস ওয়ান, যেটা আমি সেটাই দেখতে চাইছি আর কি। তাহলে এই পার্টিকুলার কেসগুলোতে যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা তোমার অ্যাকচুয়ালি লেস দ্যান দ্য ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা, সেটা তোমার দিয়ে দেবে কত, স্টোকস লাইন। স্টোকস লাইন একটা কাইন্ড অফ রামান লাইন। আর উল্টো দিকে দেখো, তুমি শুরু করলে কোন একটা এক্সাইটেড স্টেট থেকে, নামলে কিন্তু তুমি তার লোয়ার লেভেলে, বা তুমি শুরু করলে আরো এক্সাইটেড স্টেট থেকে, শেষ করলে ধরো তুমি তার লোয়ার লেভেলে। এটা বাজে হলো, কোনটা করতে কোনটা যেমন এক্ষেত্রে তুমি এখান থেকে শুরু করে এখানে নামলাম, এক্ষেত্রে ধরো আমি লেসে এখান থেকে শুরু করলাম, শুরু করে নামলাম কোথায়, তার লোয়ার লেভেলে, এরকম। তাহলে এই পার্টিকুলার কেসগুলোতে কি হচ্ছে না, স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান দ্য ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা, এটা করসপন্ড করবে কিনা অ্যান্টি স্টোকস লাইনগুলো। তাহলে আমি বেসিক্যালি দেখো ফান্ডামেন্টাল, মানে আমি আমি যে সিলেকশন রুলটাকে ইউজ করেছি, তাহলে এইটার জন্য সিলেকশন রুল ডেল্টা ভি ইকুয়াল টু জিরো, সেটা তো র্যালে লাইন দেয়, সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, তার মধ্যেই আমি কিন্তু আমি আছি, মানে ওভারটোনস বা ইত্যাদি নিয়ে আমি আলোচনা করছি না। এবারে এটা অবভিয়াস ব্যাপার যে ঠিক আছে, যে তুমি প্রথম যে স্টোকস লাইনটা পাবো আমি, সেটা অবভিয়াসলি হচ্ছে ভি ইকুয়াল টু জিরো থেকে ভি ইকুয়াল টু ওয়ান লেভেলে নামার জন্য। আর ফার্স্ট অ্যান্টি স্টোক লাইনটা পাবো ভি ইকুয়াল টু ওয়ান থেকে ভি ইকুয়াল টু জিরো লেভেলে নামার জন্য। বাকিগুলো আমি এঁকেছি, যদি প্রচন্ড টেম্পারেচার বেশি হয় তখন সাম কাইন্ড অফ হট ব্যালেন্স তুমি পেতে পারো, সেই জন্য বাকিগুলো যেটা লেখা হয়েছে, কিন্তু ওটা আমার এখানে ধর্তব্যের বিষয় না। আচ্ছা, তাহলে দেখো যেটা বলছিলাম যে আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল ব্যান্ডটাকে নিয়ে যখন কথাবার্তা বলছি, তাহলে দেখো জাস্ট যদি তুমি এই স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সিটাকে দেখো, সেটা কি হবে না, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি মাইনাস কি, মানে স্টোকস লাইন যখন তুমি দেখছে যে স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা একটু কমে যাবে, কতখানি কমবে, কমবে বেসিক্যালি যে জিরো থেকে ওয়ানের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা করসপন্ডিং সেন্টিমিটার ইনভার্সে কনভার্ট করলে যেটা হবে সেই পরিমাণটা কমবে। তুমি দেখো না, ছবি থেকেই পরিষ্কার যে ভি ইকুয়াল টু জিরো লেভেল থেকে স্টার্ট করলো, ভি ইকুয়াল টু ওয়ানে নামলো, তাহলে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি কতটা কম হবে, যা জিরো থেকে ওয়ানে যেতে গেলে যে এনার্জি গ্যাপটা হয় সেইটা, সেটা কতটা, সেটা দেখো জিরো থেকে ওয়ানে যেতে গেলে তোমার যদি এই হচ্ছে তোমার হয়, মানে এই হচ্ছে এনার্জি এক্সপ্রেশন হয়, তাহলে জিরো থেকে ওয়ানে গেলে কি হচ্ছে, জিরো থেকে ওয়ানে যদি যায় তাহলে নিউবার অসিলেটর প্রথমটা হলো, নিউবার অসিলেটর হলো মাইনাস, এখানে দেখো জিরো থেকে ওয়ানে যখন তুমি যাচ্ছ, হ্যাঁ, তাহলে তোমার যখন এটা ওয়ান করছো তখন হচ্ছে এক প্লাস হাফ মানে তিনের দুই, তাহলে নয়ের চার মাইনাস হচ্ছে তোমার একের চার, তার মানে হচ্ছে টু, মাইনাস টু এক্সি নিউবার অসিলেটর এইটা। তার মানে এবারে এইটা এইটা বেসিক্যালি তোমার নিউ ফান্ডামেন্টাল, সেই জন্য একটা নিউ জিরো মাইনাস নিউ বার
ফান্ডামেন্টাল এইটা। আর একই রকম ভাবে তুমি যখন নিউ বার ফর দ্য অ্যান্টিস্লাইন করছো, সেটা কি হবে নিউ জিরো প্লাস নিউ বার ফান্ডামেন্টাল। তার মানে কি হলো দেখো, যে যখন তুমি ফান্ডামেন্টাল ব্যান্ড নিয়ে কথাবার্তা বলছো, তখন এই যদি আমার র্যালে লাইন হয়, তাহলে একটা স্টোকস লাইন তুমি এখানে পাচ্ছ, একটা অ্যান্টি স্টোকস লাইন তুমি পাচ্ছ, এটা হ্যাঁ, এটা স্টোকস লাইন, অ্যান্টি স্টোকস লাইন। তাহলে এইটা হচ্ছে তোমার নিউ বার অসিলেটর, এইটা ঠিক আছে। এইটা মানে সরি, নিউ বার অসিলেটর বলছে নিউ জিরো, মানে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি ছিল। এটা হচ্ছে নিউ জিরো, যেটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি। আর এইটা কত হলো না, নিউ জিরো মাইনাস নিউ বার এফ। আর এটা কত হলো, নিউ জিরো প্লাস নিউ বার এফ। তার মানে তুমি জাস্ট যদি শুধুমাত্র দুটো লাইন কনসিডার করো, দেখো হয়তো টেম্পারেচার বাড়ালে আরো 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 তুমি লাইন হয়তো পেতে পারতাম, সেইটা নিয়ে এখন ইন্টারেস্টেড নই, আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল ব্যান্ডটা নিয়ে ইন্টারেস্টেড হচ্ছে। তাহলে যেটা হচ্ছে যে তুমি ফার্স্ট স্টোকস লাইনটা পাচ্ছ হচ্ছে নিউ জিরো মাইনাস নিউ ফান্ডামেন্টালে, আর পার অ্যান্টি স্টোক লাইনটা পাচ্ছ নিউ জিরো প্লাস নিউ ফান্ডামেন্টালে। তার মানে যেটা যেটা আমি এখান থেকে দেখতে পেয়েছি। আচ্ছা, এবারে ওয়ান্স তুমি এটা দেখে নিলে, তাহলে তো তুমি দেখতেই পাচ্ছ যে এই যে গ্যাপটা বা এই যে গ্যাপটা, এই গ্যাপটা নিউ বার ফান্ডামেন্টালের সঙ্গে সমান, নিউ বার ফান্ডামেন্টালের সঙ্গে সমান। তার মানে নিউ বার ফান্ডামেন্টাল মানে উই ক্যান গেট নিউ বার ফাইনাল এক্সপেরিমেন্টালি। আর নিউ বার ফান্ডামেন্টালটা সেটা বেসিক্যালি নিউ বার অসিলেটর মাইনাস 2xc নিউ বার অসিলেটর। এটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি নিউ বার অসিলেটর জাস্ট লিখতে পারো। হ্যাঁ, কখন না, যখন তোমার এই যে এক্সির ভ্যালুটা সাফিসিয়েন্টলি কম। এমনিতে এক্সিটা করে 0.01 এর মতো হয়, 1/100 মতো হয়। তাহলে তুমি সেখান থেকে যেটা বুঝতে পারছো যে নিউ ফান্ডামেন্টালটা যেটা নিউ ফান্ডামেন্টালটা হচ্ছে নিউ বার অসিলেটর মানে 2xc নিউ বার অসিলেটর। সেটাকে অ্যাপ্রক্সিমেটলি নিউ বার অসিলেটর তুমি লেখো, যে নিউ বার অসিলেটরটা আবার 1/2πc রুট ওভার অফ কে বাই মিউ, এটা 1/2πc রুট ওভার অফ কে বাই মিউ এইটা। সেখান থেকে তুমি যদি কেটাকে বের করতে চাও, এটা হচ্ছে 4π² c² 4π² c² মিউ ইন্টু নিউ অসিলেটর তার স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা, যেটা অ্যাপ্রক্সিমেটলি তোমার আবার 4π² c² মিউ নিউ বার অসিলেটর মানে নিউ বার ফান্ডামেন্টাল তার স্কোয়ার, এটা অ্যাপ্রক্সিমেট। আচ্ছা দেখো, আমি এইটা কেন এর আগে যখন আইআর স্পেকট্রোস্কোপি করেছিলাম, তখন কিন্তু নিউ ফান্ডামেন্টালটা নিউ বার অসিলেটর এইভাবে আমি অ্যাপ্রক্সিমেট করিনি। আসলে তখন যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই যে আমি তখন শুধু ফান্ডামেন্টাল ব্যান্ড দিয়ে কিন্তু সবকিছু বের করতে পারতাম না, তার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে একটা ওভারটোন বা একটা হট ব্যান্ড আমাকে বলে দিতে হতো। তাহলে ফান্ডামেন্টাল তার সঙ্গে একটা ওভারটোন বা একটা হট ব্যান্ড বলে দিলে তুমি জাস্ট দুটো ইকুয়েশন পেতে, দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন, যেটা একটা অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর হচ্ছে তোমার এক্সি অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, এই দুটো তুমি কিন্তু বের করে ফেলতে পারছো। আর এক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল ব্যান্ডটা নিয়ে কথাবার্তা বলছি, সেখানে ওই 2xc নিউ বার অসিলেটর সেটাকে জাস্ট আমি অ্যাপ্রক্সিমেটলি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল নিউ বার অসিলেটরের সঙ্গে সমান হয়ে গেল, যেটা 1/2πc রুট ওভার কে বাই মিউ, সেখান থেকে কে ভ্যালুটাকে পেয়ে যেতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো মানে বেসিক্যালি রামান স্পেকট্রোস্কোপি করে তুমি মানে ভাইব্রেশনাল রামান করে যেটা হচ্ছে যে মানে পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি করে যে ইনফরমেশনটা তুমি পেতে পারতে, সেই ইনফরমেশনটা কিন্তু এখান থেকে তুমি বের করতে পারছো, সেটা নিয়ে কোনো অসুবিধা না। আসলে যেটা ব্যাপার সেটা যে ভাইব্রেশনাল রামান না লোকে শুধুমাত্র এইটুকু কাজের জন্য কেউ করে না। এমনি তো আইআর স্পেকট্রোস্কোপি করা বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করা রামানের তুলনায় কম্পারেটিভলি অনেক সহজ। তাই শুধুমাত্র ফোর্স কনস্ট্যান্টই বের করার উদ্দেশ্য হয়, বা ইন আদার ওয়ে আমি যেটা বলবো যে সিলেকশন রুল তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে তোমার হয়তো ওভারটোন বা হট ব্যান্ড এইগুলোকেও যদি তুমি হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে তুমি দেখতে পাও,
তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমি নতুন কোনো ইনফরমেশন পাচ্ছি না। তার মানে ব্যাপারটা হচ্ছে তাহলে লোকে রামান স্পেকট্রোস্কোপি করবে কেন? মানে যদি আইআর স্পেকট্রোস্কোপি বা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে যা যা ইনফরমেশন পাওয়া যায়, তোমার ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি করে এক্স্যাক্টলি সেই ইনফরমেশনগুলি পাচ্ছি, তাহলে লোকে এত কষ্ট করে ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি করবে কেন? দিস ইজ ইম্পর্টেন্ট। সেই জায়গাটাই আমাদের এবার একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। মানে আমি যে পার্টটা আলোচনা করলাম সেক্ষেত্রে সেটা নতুন কিছু না, এটা তুমি ইজিলি বুঝে যেতে পারলে আমার মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি আর কি। ঠিক আছে তো? আর এইটা আমি এখানে একটুখানি প্রবলেম হিসেবে জাস্ট বলে দিই। মানে প্রবলেম হিসেবে হচ্ছে যে অ্যাট রুম টেম্পারেচার Stokes line are more intense than anti-Stokes line. তাই তো? At room temperature Stokes line are more intense than anti-Stokes line. এইটা as temperature increases, intensity of Stokes line gradually decreases and that of anti-Stokes line gradually increases. But when temperature is very high, then they become more or less equally intense. তাহলে এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা দেখো আমি যখন মানে রামান স্পেকট্রোস্কোপির জেনারেল আলোচনা যখন করেছি তখন কিন্তু অলরেডি করেছিলাম, তাই না? তো এটা মাথায় রাখবে যে আমি এই এই যে আলোচনাটা সেটা হচ্ছে মানে গত ক্লাসের আগের ক্লাসে যেখানে আমি জাস্ট মানে রামান স্পেকট্রোস্কোপির জেনারেল আলোচনাটাকে করেছিলাম, সেখানে বলেছিলাম যে পার্টিকুলারলি ভাইব্রেশনাল রামানের ক্ষেত্রে স্টোকস লাইন আর মোর ইন্টেন্স দ্যান অ্যান্টি স্টোকস লাইন অর্ডিনারি টেম্পারেচার। এবার টেম্পারেচার বাড়ালে এই রিলেটিভ ইন্টেন্সিটি যে ডিফারেন্স সেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমছে এবং ফাইনালি যখন টেম্পারেচার যথেষ্ট বেশি হয়ে যাচ্ছে দে বিকামস ইকুয়ালি ইন্টেন্স। তাহলে এর যে কারণটা কি, সে কারণটা জাস্ট আমি আগে বলেছি বলে এখানে নতুন করে কিছু বলছি না। সেটা হচ্ছে দেখো স্টোকস লাইনটা যে ফার্স্ট স্টোকস লাইন তুমি পাচ্ছ V=0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর ফার্স্ট অ্যান্টি স্টোকস লাইন পাওয়া যাচ্ছে V=1 লেভেল থেকে ট্রানজিশনের জন্য। আর এবারে V=0 লেভেলের পপুলেশনটা V=1 লেভেলের থেকে অনেক বেশি, তাহলে যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে তার পপুলেশন যত বেশি হবে সে তত বেশি ইন্টেন্স হবে। সেই কনটেক্সটে তোমার স্টোকস লাইন ইজ মোর ইন্টেন্স দ্যান দ্য অ্যান্টি স্টোকস লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা তাহলে এর যে কারণটা মানে এর হচ্ছে এক্সপ্লেনেশন বা অরিজিনটাই বলো না কেন, অরিজিনটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। মানে এটা আগে আগে লিখে দিয়েছিলাম বলে আমি এখানে নতুন করে আলোচনাটা করছি। আচ্ছা দেখো এবারে মানে যেটা এর আগে আমি ভালো করে উল্লেখ করলাম যে পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি করে যে ইনফরমেশনটা পাওয়া যায়, যদি ভাইব্রেশনাল রামান করে সেই ইনফরমেশনই পাওয়া যায় তাহলে লোকে ভাইব্রেশনাল রামান করবে কেন? আসলে ভাইব্রেশনাল রামান করার একটা মেজর উদ্দেশ্য হচ্ছে তোমার স্ট্রাকচার ডিটারমিনেশন। ঠিক আছে? তাহলে সেইটাকে নিয়ে জাস্ট আমাদের এখানে ভীষণ ভালো করে একটু আলোচনা করার দরকার আছে যে কেমন করে তোমার ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি টুগেদার উইথ দ্য ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি তোমার স্ট্রাকচার ডিটারমিনেশনে কেমন করে হেল্প করছে। তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি can be used to determine molecular structure। এবার কি করে সেটা আমরা জাস্ট আলোচনা করবো। তাহলে প্রথম যেটা বলি সেটা হচ্ছে এই যে তুমি একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল নিয়ে প্রথম কথাবার্তাগুলো বলি। কনসিডার এ
সেন্ট্রোসিমেট্রিক মলিকুল সে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সেন্ট্রোসিমেট্রিক মলিকুল, সেটি দিয়ে স্টার্ট করলাম। কনসিডার এ সেন্ট্রোসিমেট্রিক মলিকুল সে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। আচ্ছা, এবারে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হবে তোমার 9 3 × n, মানে 3n। তো এবারে ট্রাইঅ্যাটমিক মলিকুল যেহেতু, তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে তোমার বেসিক্যালি 9টা। আচ্ছা, এবারে এর মধ্যে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে কতগুলো হবে? ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম একটা 9 মাইনাস টানতে এখানে 3টে চলে গেল, আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু লিনিয়ার মলিকুল, রোটেশনে 2টো চলে গেল, তার মানে পড়ে রইল 4টে। আচ্ছা, এই যে 4টে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, 4টে গুলো কিরকম ভাবে ভাগ হচ্ছে না, একটা হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং মোড, সিমেট্রিক স্ট্রেচিং মোড, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড। প্রত্যেকটাকে ডিটেল আলোচনা করবো আমি, এখন জাস্ট মুখে বলে দিচ্ছি। সিমেট্রিক স্ট্রেচিং মোড, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড, আর হচ্ছে তোমার একটা সিমেট্রিক বেন্ডিং মোড, which are rather, মানে এখানে আসলে দুটো থাকে, জানো তো, মানে যে সিমেট্রিক বেন্ডিংটা একটা ইন প্লেন বেন্ডিং, একটা আউট অফ প্লেন বেন্ডিং, দুটো একসাথে থাকে, তারা ডিজেনারেট হয়, বুঝছো? ডিজেনারেট তার মানে অ্যাপারেন্টলি তোমার 3টে মনে হচ্ছে, কিন্তু এই সিমেট্রিক বেন্ডিং মোডে কিন্তু অ্যাকচুয়ালি দুটো আছে, মানে একটা হচ্ছে ইন প্লেন বেন্ডিং হচ্ছে, একটা আউট অফ প্লেন বেন্ডিং হচ্ছে। তাহলে সেই রেসপেক্টে তুমি জাস্ট টোটাল 4টে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম পেলে। 4টে কিন্তু 3 রকম ভাবে অ্যানালিসিস করলেই তোমার চলে যাবে। লাস্টেরটা তোমার যে মানে লাস্ট থেকে দুটো, এক্ষেত্রে এটা ডিজেনারেট রাখি, লাস্টেরটা মানে সিমেট্রিক বেন্ডিং মোডটা তোমার ডিজেনারেট, সেখানে এখানে দুটোকে আলাদা করে ভাবার দরকার নেই, যে কোনো একটা কনসিডার করলে তোমার থেকে চলে যাবে। আচ্ছা, এবার চলে এসে তুমি সিমেট্রিক স্ট্রেচিং মোডটা কি হচ্ছে এটা ভালো করে দেখো। সিমেট্রিক সিমেট্রিক স্ট্রেচিং মোডটা দেখি কি হচ্ছে। আচ্ছা, সিমেট্রিক স্ট্রেচিং মোডটা অ্যাকচুয়ালি কেমন না, কার্বন ডাইঅক্সাইড তো লিনিয়ার মলিকুল, সেখানে দুটো যে সিও বন্ড আছে তারা ইকুয়ালি স্ট্রেসড হবে বা ইকুয়ালি কমপ্রেসড হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো তুমি, আমি জাস্ট মানে একটা এই মাঝখানে আঁকছি তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিটা, আর একবার আঁকছি যখন সে কমপ্রেস করেছে, মানে সিও বন্ডগুলো ছোট হয়ে গেছে, আর একবার কম্পেয়ার করি যখন হচ্ছে তোমার বন্ডটা অনেক বড় হচ্ছে। আর এখানে সিমেট্রিক নামটা এসেছে বেসিক্যালি, মানে স্ট্রেচিং মানে বুঝতে পারছো বন্ড লেন্থ বাড়া কমা হচ্ছে বলে স্ট্রেচিং। আর সিমেট্রিক নামটা এসেছে কেন, তুমি দেখো খেয়াল করে যে এই ডান দিকে সিও বন্ডটা আর বাঁ দিকে সিও বন্ডটা যখন সংকোচন বা প্রসারণ হচ্ছে, ইকুয়াল অ্যামাউন্টে সংকোচন বা প্রসারণ হচ্ছে। তাই সিমেট্রিক স্ট্রেচিং মোডের আমি কতগুলো স্ন্যাপশট দিলাম, একবার স্ট্রেসড হলো, একবার কন্ট্রাক্টেড হলো, এটা কি ইকুইলিব্রিয়াম জিওমেট্রি। আচ্ছা, এই পার্টিকুলার কেসে ডাইপোল মোমেন্ট জিরো, এখানেও যে ডাইপোল মোমেন্ট জিরো, এখানেও যে ডাইপোল মোমেন্ট জিরো, সেটা হচ্ছে বলাই বাহুল্য। কেন ডাইপোল মোমেন্ট জিরো? কারণ এই সিও বন্ড মোমেন্ট আর এই সিও বন্ড মোমেন্ট একে অপরকে অপোজিট দিকে কাজ করার জন্য একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট তোমার জিরো হচ্ছে। আচ্ছা, এবারে মলিকুলার পোলারাইজেবিলিটিটা দেখো, তাহলে পোলারাইজেবিলিটিটা যদি এই ছবিটা আমি এইরকম করে আঁকি, মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ছবিটা, তাহলে বাঁ দিকে কেমন করে আঁকবো, ডান দিকে কেমন করে আঁকবো? দেখো, আগের দিন আমি বলেছিলাম যে মলিকুলার ভলিউম যত বাড়বে সে তত বেশি পোলারাইজেবল হবে, আর যত বেশি পোলারাইজেবল হবে করসপন্ডিং যে ইলিপ্স স্কয়ারটা তত তত ছোট হবে। তাহলে এই যে এই ইকুইলিব্রিয়াম জিওমেট্রি যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেখান থেকে যখন কন্ট্রাক্টেড হয়ে গেছে তখন ওভারঅল ভলিউমটা কমেছে। ওভারঅল ভলিউমটা কমেছে মানে হচ্ছে মলিকুলার পোলারাইজেবিলিটি কমেছে, আর পোলারাইজড ইলিপসয়েড, মানে আমি আগের দিন বলেছিলাম যে তুমি হয়তো ইলিপসয়েডের সারফেসে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নেই, যে সেখান থেকে যে অরিজিন, এই যে ডিস্টেন্সটা সেটা 1/√α এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ পোলারাইজেবিলিটি যত বেশি হবে তোমার ডিস্টেন্সটা তত কম হবে। অর্থাৎ এই পার্টিকুলার কেসে যেহেতু সেটা লেস পোলারাইজেবল হয়ে গেছে, মানে এইটাকে তোমাকে যেটা করতে হবে একটু বড় স্পিয়ার দিয়ে তুমি এটা এক্সপ্রেস করবে।
তাহলে দেখো এই পোলারিটি ইলিপসয়েডের সাইজ বড় মানে হচ্ছে তার পোলারাইজিবিলিটি অ্যাকচুয়ালি কম। আর এই পার্টিকুলার কেসে কি হবে, এই পার্টিকুলার কেসে তোমাকে আরেকটু ছোট করতে হবে। কেন ছোট করতে হবে, কারণ এক্ষেত্রে বন্ডটা স্ট্রেস হয়ে গেলে মলিকুলার ভলিউম এত বেড়ে গেছে যে সেটা অনেক বেশি পোলারাইজেবল হয়ে গেছে। অনেক বেশি পোলারাইজেবল হয়ে গেলে পোলারিটি ইলিপসয়েডটা হচ্ছে অনেক অনেক ছোট হয়ে যাবে। এটা ব্যাপার। তো এবারে দেখো এই যে পার্টিকুলার মোডটা তুমি কনসিডার করছো, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্টের কোনো পিরিয়ডিক চেঞ্জ হয়নি। তাহলে ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হয়নি বলে সেটা আইআর এ অ্যাক্টিভ নয়। তাহলে ফর দ্য সিমেট্রিক স্ট্রেচিং মোড অফ vibration of carbon dioxide, there is no periodic change of molecular dipole moment. For the symmetric stretching mode of vibration of carbon dioxide, there is no periodic change of molecular dipole moment, and hence this mode is IR inactive. দেখো এইটা আমি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যখন বলেছিলাম বা আইআর স্পেকট্রোস্কোপি বলেছিলাম তখন আমি আলোচনা করেছিলাম। আচ্ছা এবারে দেখো অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মানে পোলারাইজিবিলিটি দেখো, পোলারাইজিবিলিটি কি হচ্ছে, ধরো আমি এদিকে যাই প্লট করছি, এদিকে আলফা প্লট করছি, তাহলে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিক এটা মানে যাইটা হচ্ছে একটা ইন্টারনাল কোঅর্ডিনেট যেটা বেসিক্যালি চেঞ্জ হচ্ছে ডিউরিং দ্য পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন। এখানে তুমি জাস্ট একটা সিও বন্ড লেন্থ কনসিডার করতে পারো, বা সিও বন্ড লেন্থটা মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা চেঞ্জ হয়েছে সেইটা দিকে বুঝতে পারো। তাহলে এইটা ধরো তোমার যাই প্লট করছো, এইটা যাইটা জিরো, এদিকটা তোমার পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ। মানে বেসিক্যালি জাস্ট যাইটা রিপ্রেজেন্ট করছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, তার একটা মেজারমেন্ট হচ্ছে যাই। তাহলে যাই হচ্ছে এখানে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এইরকম ভাবে তুমি ভাবতে পারো। এমনি যাইটা হচ্ছে একটা ইন্টারনাল প্যারামিটার যেটা তোমার কোনো একটা পার্টিকুলার মোড মানে এর সঙ্গে চেঞ্জ হয়। তাহলে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন যাই, তাহলে যাই যখন ধরো আমি যখন ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে আছে তখন তার একটা পোলারিটি আছে, সেটা ধরে নাও তোমার আলফা জিরো এটা। আচ্ছা এবারে তুমি যখন জাস্ট যাইটা নেগেটিভ করছো অর্থাৎ কম্প্রেস করছো, এই যে বন্ড লেন্থ থেকে তোমার জাস্ট কমে গেছে এইটা, তখন পোলারিটিতে কি হবে না, পোলারিটি তোমার কমবে কমবে। আর যখন তোমার স্ট্রেসড হচ্ছে অর্থাৎ যাইটাকে যখন তুমি মানে পজিটিভ ভাবছো তখন কি হচ্ছে না, তখন জাস্ট এটা বেড়ে গেল। তাহলে যাইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে যাই পজিটিভ মানে বেসিক্যালি স্ট্রেচিং হচ্ছে, যাই নেগেটিভ মানে বেসিক্যালি কন্ট্রাক্টেড হচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো যদি তুমি একটা ট্যানজেন্ট টানো এখানে কি হবে, এটা সেটা হবে ডেল আলফা বাই ডেল যাই, এইটা যখন যাই ইকুয়াল টু জিরো এইটা। এবং দেখো এই যাই ইকুয়াল টু জিরো তুমি যখন ট্যানজেন্টটা টানছে এইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু জিরো হচ্ছে। ডেল আলফা বাই ডেল যাই আর যাই ইকুয়াল টু জিরো সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে যে ফর দ্য সিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, for the symmetric stretching mode of vibration of carbon dioxide, there is a periodic change of molecular polarizability. For the symmetric stretching mode of vibration of carbon dioxide, there is a periodic change of molecular polarizability, and hence this mode is Raman active.
তো দেখো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে একটা সিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা আইআর ইনঅ্যাক্টিভ হলো কিন্তু রামানে অ্যাক্টিভ হলো। ঠিক আছে, এবারটা বোঝা গেছে যে কেন সিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড আইআর ইনঅ্যাক্টিভ হয় আর রামানে অ্যাক্টিভ হয়। পরিষ্কার তো? কি রে, ঠিক আছে? নেক্সট দেখো তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটা। আচ্ছা, অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি যদি স্ট্রাকচারটা আঁকো, এই তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, যখন স্ট্রেচ হচ্ছে এই বনটা বড় হলো, একটা বন বড় হবে আর একটা বন ছোট হবে। তো ধরো এই বনটা তোমার বড় হয়েছে, এইটা ছোট হয়েছে, অথবা এইটা ছোট হয়েছে, এটা তারা বড় হয়েছে। তাহলে দেখো যদিও ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তার ডাইপোল মোমেন্টটা শূন্য, কিন্তু এইখানে কিন্তু তার ডাইপোল মোমেন্টটা নন জিরো, এইখানে কিন্তু তার ডাইপোল মোমেন্টটা তোমার নন জিরো হয়েছে। এটা আচ্ছা, এবারে যখন তুমি পোলারাইজিবিলিটি চেঞ্জটাকে দেখবে, দেখো এই তো স্ট্রাকচারটা এরকম দেখতে হয়। আচ্ছা, এবারে যদি এমন হয় যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম, তাহলে স্ট্রেচিং আর কম্প্রেশন রিকোয়ার সেম এনার্জি। যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, যে কোনো মোস অসিলেটর হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করে, তখন তুমি দেখতে পাচ্ছ পোটেনশিয়াল এনার্জিটা তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিক রেসপেক্টে সিমেট্রিক হয়। সিমেট্রিক যদি হয় তার মানে কম্প্রেস যতটা হলো স্ট্রেচ বেসিক্যালি ততটা হবে। এখানে হচ্ছে কম্প্রেস যতটা হলো স্ট্রেচ ঠিক প্রায় ততটা হবে। সেখানে মলিকুলার ভলিউমটা মোরালেস একই থেকে যাচ্ছে বলে তোমার এই যে করসপন্ডিং পোলারিটি ইলিপসয়েডের সাইজ এবং শেপ মোরালেস একই রকমের থেকে যাচ্ছে। এটা তার মানে এটা দাঁড়াচ্ছে, তুমি যদি একটা প্লট আঁকার চেষ্টা করো, এটা জিরো যাই রেসপেক্টে প্লট করছে, এটা তোমার পজিটিভ দিক, এটা নেগেটিভ। তাহলে আমার ইকুইলিব্রিয়াম এদিকে আলফা প্লট করা হচ্ছে। আচ্ছা, এইটা যদি তোমার আলফা জিরো হয়, তাহলে দেখো যে তোমার যাইটা পজিটিভ হলে, আমি যদি ধরে নিই যে এই সিও বন্ড লেন্থটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটা ডিসপ্লেস হচ্ছে সেইটা যদি যাইয়ের মেজারমেন্ট হয়, তাহলে দেখো এই সিও বন্ডটা, হ্যাঁ তোমার বা অন্যভাবে বলতে গেলে এই যে করসপন্ডিং মানে জাইয়ের রেসপেক্টে যখন তুমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডান দিকে যাও বা বাঁ দিকে যাও, ডান দিকে যাওয়াটাকে যাইটা পজিটিভ বলি আর বাঁ দিকে যাওয়াটাকে যাইটাকে নেগেটিভ বলি, পজিটিভ কিন্তু দুজনের ক্ষেত্রেই কিন্তু যদি যে চেঞ্জটা হচ্ছে, মানে প্রথম কথা হচ্ছে যে পোলারাইজিবিলিটি যদি মানে 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 তুমি এইরকম করে ভাবতেই পারতো যে আজীব যেন পোলারাইজিবিলিটি খুব বেশি চেঞ্জ হচ্ছে না, কারণ মলিকুলার ভলিউমটা মোরালেস একই আছে। মানে আগেরটার ক্ষেত্রে কি হচ্ছে, আগের ক্ষেত্রে যখন বাড়ছে দুজনেই বাড়ছে, যখন দুজনেই বাড়ছে, কমছে যখন দুজনেই কমছে, সেক্ষেত্রে মলিকুলার ভলিউমটা আইদার কমবে বা বাড়বে, ঠিক হবে। কিন্তু এক্ষেত্রে একটা বন্ড কমছে একটা বন্ড বাড়ছে, এবারে এই যতটা কমছে কিন্তু এক্সাক্টলি যতটা হবে, তাহলে মলিকুলার মানে ভলিউমটা মোরালেস একই রইলো, মানে মলিকুলার পোলারাইজিবিলিটিটা তোমার মোরালেস একই রইলো। এবার তর্কের খাতিরে যদি তুমি ধরেও নিই যে স্ট্রেচিং রিকোয়ার্স মোর এনার্জি দেন কম্প্রেশন রিকোয়ার্স মোর এনার্জি দেন স্ট্রেচিং, যদি এরকম হয় যে সিও বন্ডটাকে ছোট করতে যা এনার্জি লাগে তার তুলনায় অনেক সহজেই হচ্ছে একটা সিও বন্ড তুমি বড় করে ফেলতে পারো, তখন একটা হতেই পারে যে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যদি তুমি একটু বেশি সরে যাও, তাহলে এটা হতে পারে যে মলিকুলার ভলিউমটা সামান্য বাড়তে পারে। তাহলে সামান্য বাড়লেও যেটা হবে যে বাঁ দিকটা যেমন করে বাড়ছে ডান দিকটা কিন্তু এক্স্যাক্টলি তোমার একই রকম করে বাড়ছে। মানে দেখো এই স্ট্রাকচার এবং স্ট্রাকচারের মধ্যে মলিকুলার প্রপার্টিতে কিছু চেঞ্জ হবে না। এইটা ঠিক আছে। তা যদি হয়, এবারে যদি তুমি সত্যি একটা ট্যানজেন্ট টানো ডেল আলফা বাই ডেল জাই, যখন কিনা জাই ইকুয়াল টু জিরো, সেইটা কিন্তু অটোমেটিক্যালি জিরো হয়ে গেল। তাহলে ইকুইলিব্রিয়াম জিওমেট্রির কাছাকাছি তো ডেল আলফা বাই ডেল জাই কিন্তু তোমার বেসিক্যালি জিরো হবে। তাহলে দেখ আমি কি বললাম, এখানে এখানে হচ্ছে এক হতে পারে, তুমি ভাবতে পারো যে যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট খুব কম বলে যতখানি কম্প্রেশন হয় ততখানি স্ট্রেস হয় বলে ওভারঅল মলিকুলার ভলিউম একই রইলো, পোলারাইজিবিলিটি একই রইলো। তখন যেটা হবে এই তুমি একটা প্যারালাল স্ট্রেট লাইন পেলে। এবার তর্কের খাতিরে যদি ধরেও নিই যে মোর অসিলেটরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কম্প্রেশন রিকোয়ার্স মোর এনার্জি দেন স্ট্রেচিং,
সেখানে যতখানি কম্প্রেস হবে স্ট্রেসটা তার থেকে বেশি হতেই পারে, ফলে কি হবে তোমার পোলারাইজেবিলিটিটা বাড়বে ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে, কিন্তু বাড়াটা হচ্ছে দুদিকে সমান, মানে এ যেরকম বাড়বে এ কিন্তু এক্স্যাক্টলি সেরকম ভাবে বাড়বে, সেই জন্য ডেল আলফা বাই ডেল জাই আর জাই ইকুয়াল টু 0 তোমার 0 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হলো না, কিন্তু ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে। তার মানে আমি একবারে লিখছি যে ফর দা অ্যাসিমেট্রিক stretching mode of vibration for the asymmetric stretching mode of vibration of carbon dioxide, there is a periodic change of induced dipole moment, but there is no periodic change of molecular polarizability. তাহলে এক্ষেত্রে দেখো ডাইপোল ইনডিউস ডাইপোল মোমেন্টে পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, মানে ফর দ্য অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড দেয়ার ইজ এ পিরিয়ডিক চেঞ্জ অফ ইনডিউস ডাইপোল মোমেন্ট। ইনডিউস ডাইপোল মোমেন্টও লেখা হয়নি, মানে পার্টটাকে জুড়ে দিই। ডাইপোল মোমেন্ট বাট দেয়ার ইজ নো পিরিয়ডিক চেঞ্জ অফ মলিকুলার পোলারাইজেবিলিটি। ঠিক আছে, তাহলে হেন্স this mode is IR active but Raman inactive। এটা হচ্ছে IR active but Raman inactive। আগেরটা কি ছিল, আগে ছিল IR inactive ছিল, Raman active ছিল, এক্ষেত্রে হয়ে গেল IR active Raman inactive। তাহলে বোঝা গেল যে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড সেটা কেন তোমার আইআর এ অ্যাক্টিভ হলো আর রামানে ইনঅ্যাক্টিভ হলো, এটা বোঝা গেছে তো? কিরে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সিমেট্রিক বেন্ডিংটা কি হচ্ছে দেখো, সিমেট্রিক বেন্ডিং করতে, সিমেট্রিক বেন্ডিং মোডটা এইরকম করে ভাবো, এই যে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, এবার ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে তোমার এই বন অ্যাঙ্গেলটা যেটা কিন্তু 180 ডিগ্রি পাল্টে কি এরকম হতে পারে, আর তোমার এটা এরকম, এটা ইন প্লেন বেন্ডিং, আউট অফ প্লেন বেন্ডিং এক্স্যাক্টলি একই সিচুয়েশন। এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য বটে, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা একটা নেট ডাইপোল মোমেন্ট আছে, বা এখানে কিন্তু একটা নেট ডাইপোল মোমেন্ট আছে, তাহলে এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট 0, এখানে ডাইপোল নট ইকুয়াল 0, এখানে ডাইপোল নট ইকুয়াল 0। আচ্ছা, এবার মলিকুলার পোলারাইজেবিলিটি, সেটা মানে পোলারিটি ইলিপসয়েডের ছবিটা কেমন হবে, এইটা কিন্তু এরকম দেখতে হয়। আর এটা তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা এতটা এটা গোল ভাবটা চলে আসবে। দেখো মানে এইটা এটা যতটা চাপা, এটা কিন্তু অতটা চাপা নাই, তার কারণটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে অ্যালং দ্য বন অ্যাক্সিস যত বেশি পোলারাইজেবল হবে, পারপেন্ডিকুলার টু বন অ্যাক্সিস অতটা পোলারাইজেবল নয়। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো জাস্ট বন অ্যাক্সিস যেটা সেইখান থেকে এটা সরে গেছে বলে, হ্যাঁ, তাহলে এই বরাবর ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম করা একটু কঠিন, সেই জন্য এটা হবে যে তোমার এই অ্যাক্সিস বরাবর পোলারাইজেবিলিটিটা একটুখানি কমে যাবে, পোলারিটি কমে যাবে মানে এটা ফুলে গেল। আর এই বরাবর তার পারপেন্ডিকুলার ডিরেকশন এখানে প্রায় কন্ট্রিবিউট করছে না, এখানে একটা পোর্শন কন্ট্রিবিউট করছে বলে তোমার এই পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর হচ্ছে তোমার পোলারাইজেবিলিটিটা বেড়ে যাবে একটুখানি আগের তুলনায়, এই স্ট্রাকচারের তুলনায় এই স্ট্রাকচারে তোমার পোলারাইজেবিলিটি সামান্য বেড়ে যাবে। আর পোলারাইজেবিলিটি সামান্য যদি বেড়ে যায় তাহলে পোলারিটি ইলিপসয়েডটা একটু ছোট হয়ে যাবে, তাহলে ওভারঅল জিনিসটা এরকম একটা দেখতে। আর এবারে ছবিটা আঁকো, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। মানে শেপ দেখে মনে হচ্ছে কিছু কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু বাস্তবে চেঞ্জটা কেমন একটু বোঝার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে 0, এটাকে আমি যাই প্লট করছি, এদিকটা পজিটিভ, এদিকটা তোমার নেগেটিভ, ঠিক আছে।
এদিকে আমি তোমার আলফা প্লট করছি, ধরে না এটা হচ্ছে আলফা 0। আচ্ছা, এবারে ব্যাপারটা দেখো এখানে যে তুমি এই বাঁ দিকটা এবং ডান দিকটা যাই করো না কেন, অ্যাজ ফার অ্যাজ পোলারাইজিবিলিটি ইজ কনসার্ন, এই বাঁ দিকের স্ট্রাকচার এবং ডান দিকের স্ট্রাকচারটা কিন্তু একই পোলারাইজিবিলিটি হবে। অর্থাৎ যদি তারা সমান থাকে তো একই, ভালোই হলো। যদি সমান না থেকে যদি মনে হয় যে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে এই ধরনের সিচুয়েশন গুলোতে গেলে পোলারাইজিবিলিটি বাড়ে, কিন্তু বাড়াটা হচ্ছে বাঁ দিকটা যেমন ডান দিকটা একই রকম ভাবে সিমেট্রিক, বা কেউ যদি মনে করে যে না এটা বাড়ছে না ওটা কমছে, তুমি যেরকম করেই ভাবো, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে বাঁ দিকের স্ট্রাকচার এবং ডান দিকের স্ট্রাকচার সিমেট্রিক অ্যাজ ফার অ্যাজ পোলারাইজিবিলিটি ইজ কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে তুমি যদি ডেল আলফা বাই ডেল জাই অ্যাড জাই ইকুয়াল টু 0 তুমি করো, এটা তোমার 0 হয়ে যাচ্ছে। ডেল আলফা বাই ডেল জাই জাই ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা পাশে জাই যে করেসপন্ডিং ট্যানজেন্টটাকে টানছো, হ্যাঁ, তার স্লোপটা হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হচ্ছে কিন্তু পোলারাইজিবিলিটি কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে সেটা আমি আবার আগের মতো করে লিখছি যে ফর দ্য সিমেট্রিক বেন্ডিং modes of carbon dioxide, there is a periodic change of induced dipole moment, but there is no change in molecular polarizability. But there is no change in molecular polarizability. তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এটা ইমপ্লাই করছে দিস মোড, মানে তার মানে এটা ইমপ্লাই করছে দিস মোড ইজ আইদার অ্যাক্টিভ বাট রামান ইনঅ্যাক্টিভ। তাহলে বোঝা গেল যে কেন সিমেট্রিক স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড সেটা আইআর অ্যাক্টিভ হচ্ছে বা রামান ইনঅ্যাক্টিভ হচ্ছে। এটা পরিষ্কার তো, বুঝতে পেরেছো তো? হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, সিমেট্রিক স্কেচিং আর অ্যাসিমেট্রিক বেন্ডিং এর ক্ষেত্রে অ্যাসিমেট্রিক বেন্ডিং কিছু নাই, সিমেট্রিক বেন্ডিং। অ্যাসিমেট্রিক বেন্ডিং কিছু নাই, সেটা সিমেট্রিক বেন্ডিং। সিমেট্রিক বেন্ডিং আর অ্যাসিমেট্রিক স্কেচিং এর ক্ষেত্রে CO2 মলিকুলটার এই যে বন্ডটা একসময় নেগেটিভ দিকে ধরছেন আর একবার পজিটিভ দিক ধরছেন, এই যে বন্ডটা ডিফর্ম হচ্ছে, এটা কি কন্ট্রোল করা যায়? মানে এটা কি নেচার হবে না কোনো মেশিন বা সিস্টেমের সাহায্যে এটা মাপা হয়? ও সবই মাপা যাবে, এই সব প্রচুর সিমুলেশন আছে, মানে এক্সপেরিমেন্টালি মাপা যায়। হ্যাঁ, স্ট্রেচিং মোডগুলো আবার তোমার এখন সিমুলেশন করেও মাপা যায় আর স্ট্যান্ডার্ড আছে। মানে তুমি যদি পিকোসেকেন্ড লেজার স্পেকট্রোস্কোপি করো তাহলে তুমি দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, দুটো তো সাইমালটেনিয়াসলি একই সঙ্গে হয়? হ্যাঁ, মানে মাপা হয়, নরমাল মোডস হলো সাইমালটেনিয়াসলি একই সাথে হয়। আচ্ছা দেখ, আমি যেটা যেটা বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছো কিনা সেটা আগে বলো। মানে যেটা হচ্ছে যে এই যে সিমেট্রিক বেন্ডিং মোডটা সেটা আইআর অ্যাক্টিভ রামানে ইনঅ্যাক্টিভ, এটা বুঝেছো তো? স্যার বলছি যে ওই ট্যানজেন্টটা অ্যাকচুয়ালি মানে শেষেরটার বা ওই অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে ওই ট্যানজেন্টটা ঠিক আঁকা হয় কিভাবে যাতে দুটো জিরো হয়ে যাচ্ছে? না, ট্যানজেন্টটা আঁকা হয় না, না ট্যানজেন্ট মানে তো ট্যানজেন্ট, আবার কি আছে ট্যানজেন্ট, তো তোমার তো চয়েস নাই। যদি তোমার আলফা অ্যাজ এ ফাংশন অফ যাই, আলফা পাশে যাই, সেটা যদি যাই ইকুয়াল টু 0 তো তুমি ট্যানজেন্ট টানো। তুমি তো টানছো কোথায় ট্যানজেন্টটা, যখন ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে যাই ইকুয়াল টু 0। স্যার ওটা কি হ্যাঁ বলছি দুটো দিয়েই কি টানবো? মানে যেহেতু একটা এদিকে বাঁকছে আর একটা ডান দিকে বাঁকছে, তো দুটোরই ট্যানজেন্ট পরস্পরকে। আরে বাবা একটাই তো কার্ভ, এই তো একটাই কার্ভ, এই তো একটাই তো কার্ভ, এই তো কার্ভ ধরো, হ্যাঁ এইটা কার্ভ, এই তো তাই তো একটা কার্ভ। এবারে যাই ইকুয়াল টু 0-তে, যাই ইকুয়াল টু 0-তে ট্যানজেন্ট এটাই হবে, আবার কি হবে, তাই না? আচ্ছা স্যার মিডিলের এটা ওটা আমি প্রথমে এই ভাবছি, মানে আমি তো যাই ইকুয়াল টু 0-তে, কিন্তু ট্যানজেন্টটাকে টানছি কোথায় দেখো, যাই ইকুয়াল টু 0-তে। এর আগেরটা দেখো ট্যানজেন্টটা টানছি কোথায়, যাই ইকুয়াল টু 0-তে। আগেরটা দেখো ট্যানজেন্টটা টানছি কোথায়, যাই ইকুয়াল টু 0-তে।
কারণ আসলে তুমি যখন ক্লাসিক্যাল থিওরিটাকে দেখলে তখন তুমি দেখেছো না, মানে গত ক্লাসের আগের ক্লাসে তুমি দেখো যে ক্লাসিক্যাল থিওরি অফ রামান স্পেকট্রোস্কোপি যখন তুমি বলেছিলে স্টোকস বা অ্যান্টি স্টোকস বা রামান লাইনগুলো পেতে গেলে তোমার ডেল আলফা বাই ডেল জাই আর জাই ইকুয়াল টু জিরো, সেটা তোমার অ্যাকচুয়ালি জিরো হতে হয়েছিল, নন জিরো হতে হয়েছিল। সেই জন্য আমি ডেল আলফা বাই ডেল জাই আর জাই ইকুয়াল টু জিরো সেটাকে ক্যালকুলেট করছি। দেখছি সিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে তোমার ওটা থাকছে, কিন্তু অ্যাসিমেট্রিক স্ট্রেচিং বা সিমেট্রিক বেন্ডিং এর ক্ষেত্রে ওটা কিন্তু তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হলো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হলো তোমার দেখো, এই ভাইব্রেশনাল মোডস গুলো আমি লিখলাম, ভাইব্রেশনাল মোডস এক্ষেত্রে আইআর অ্যাক্টিভিটি, আর এর ক্ষেত্রে রামান অ্যাক্টিভিটি দেখো অ্যাক্টিভিটি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং, অ্যাব্রিভিয়েট করে লিখলে হবে না, একটুখানি পরিষ্কার করে লিখি। প্রথমটা হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং, তারপরটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, তারপরটা হচ্ছে সিমেট্রিক বেন্ডিং। ঠিক আছে, তাহলে দেখো তুমি কি দেখলে না, সিমেট্রিক স্ট্রেচিং মোডটা আইআর এ ইনঅ্যাক্টিভ হলো কিন্তু রামানে অ্যাক্টিভ হলো, আর অ্যাসিমেট্রিক স্ট্রেচিং বা সিমেট্রিক বেন্ডিং যেটা সেটা আইআর এ অ্যাক্টিভ হলো কিন্তু রামানে ইনঅ্যাক্টিভ হলো। তার মানে কি দেখতে পাচ্ছ তুমি, দেখো যেটা আইআর অ্যাক্টিভ মোডগুলো রামানে ইনঅ্যাক্টিভ অ্যান্ড ভাইস ভার্সা। এখানে এই দুটো আইআর অ্যাক্টিভ তো রামানে ইনঅ্যাক্টিভ হয়েছে, বা রামানে অ্যাক্টিভ মোডটা তোমার আইআর অ্যাক্টিভ হয়েছে। তাহলে এই যে প্রিন্সিপালটা সেটাকেই বলা হচ্ছে তোমার মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। দিস ইজ দ্য মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে, যে কার্বন ডাইঅক্সাইডের মতো যে কোনো সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে এটা সত্যি হবে। পরে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল অর্থাৎ সেন্ট্রোসিমেট্রিক মলিকুল IR active modes are Raman inactive and vice versa. তাহলে কি হলো দেখো, পরে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল আইআর অ্যাক্টিভ মোডস আর রামান ইনঅ্যাক্টিভ এন্ড ভাইস ভার্সা। মানে আইআর অ্যাক্টিভ মোডগুলো রামান ইনঅ্যাক্টিভ, আর রামান অ্যাক্টিভ মোডগুলো আইআর এ, আর রামান অ্যাক্টিভ মোডগুলো আইআর এ ইনঅ্যাক্টিভ। তাহলে এই যে প্রিন্সিপালটা তাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে দেখো মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে এই যে তোমার মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে এই যে যদি সত্যি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা ওবে করে তাহলে তুমি কিন্তু বলতে পারবে যে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। তাহলে সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে কেবলমাত্র মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা থাকে। যদি তুমি দেখো যে সত্যি সত্যি এমন একটা স্পেকট্রাম পেয়েছো যেখানে আইআর অ্যাক্টিভ মলিকুল রামানে ইনঅ্যাক্টিভ আছে এন্ড ভাইস ভার্সা, হ্যাঁ, তখন কিন্তু তুমি বলতে পারবে মলিকুলটা একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে জাস্ট স্ট্রাকচার ডিটারমিনেশনে। তো দেখো মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য পরিষ্কার বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এবারে আমি জাস্ট বিএসসি স্ট্যান্ডার্ডে আমি এখন গ্রুপ থিওরির মধ্যে ঢুকছি না, আগে বিএসসি তে যেরকম করে ব্যাপারগুলোকে করতে হয় সেটা আগে করে ফেলি, তারপর আমি জাস্ট এর মধ্যে ঢুকবো। দাঁড়া, মানে আসলে আমি এখানে বলে দিতে পারতাম কিন্তু এটা আবার মানে যারা বিএসসি ছেলে তারা তো গ্রুপ থিওরি জানে না, তাদের বুঝতে অসুবিধা হবে। আসলে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালের না একটা গ্রুপ থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, সেটা ভীষণ সুন্দর।
সেটা হয়তো আমি কালকে পড়াবো, কিন্তু বিএসসি ছেলেরা গ্রুপ থিওরি জানবে না বলে তাদের জন্য আমি বলছি না, কিন্তু জাস্ট আমি স্টেটমেন্টটা মুখে বলছি, বোর্ডে মানে খাতায় কিছু লিখছি না। সেটা হচ্ছে এই যে যদি কোনো একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকিউল হয় না, তার ক্ষেত্রে তোমার একটা ক্যারেক্টার টেবিল যদি তুমি দেখো, তাহলে ক্যারেক্টার টেবিল তুমি দেখতে পাবে যে ভাইব্রেশনাল মোডগুলো কেউ কেউ জি সিমেট্রিক, কেউ কেউ হচ্ছে ইউ সিমেট্রিক, এবং সেইখান থেকে তুমি জাস্ট আইআর এবং নামান স্পেকট্রোস্কোপি যে সিলেকশন রুল, সেখান থেকে তুমি পরিষ্কার দেখাতে পারবে যে তোমার আইআর অ্যাক্টিভ মোডগুলো কেন রামানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ভাইস ভার্সা। তাহলে এইটা আমি এখন এইখানে কিছু বলছি না, তার জন্য আমাকে অনেকটা বলতে হবে, আমি সময়টা দেখছিলাম তো কতখানি সময় আছে, তাহলে অতটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে বলার দরকার নেই। আমরা কালকে এমএসসি ছেলেরা যারা আছে কালকেই জাস্ট এই পার্টটাকে নিয়ে আমরা আলোচনা করবো। আমরা তো ভাইব্রেশনাল মোডের সিমেট্রি, মানে ভাইব্রেশনাল মোডের সিমেট্রি আগের দিন সব বের করে রেখেছিলাম। তাহলে নেক্সট ক্লাসে মানে কালকে সকালে না সন্ধ্যা কখন নেবো দেখি, কালকেই তোমার ওইটা নিয়ে আলোচনা করার কথা আছে আর কি, যে তোমার ডিরেক্ট প্রোডাক্টটাকে বলে দিয়ে যে সিলেকশন রুলটাকে দেখা, যে কোন পার্টিকুলার মোডগুলো আইগার অ্যাক্টিভ, কোনটা রামান অ্যাক্টিভ, সেখান থেকে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে সেগুলোকে আছে, সেটা আমরা জাস্ট আলোচনা করবো। আচ্ছা, এবারে চলে আসি তোমার স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে। ডিটারমিনেশন অফ A to B type molecule. Structure determination of A to B type molecule. দেখো কতগুলো পয়েন্ট একটুখানি আমি বলে নিই। প্রথমে যেটা হচ্ছে যে প্রথম যে পয়েন্টটা সেটা মাথায় রাখবে যে যদি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড হয় তাহলে কিন্তু মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক হবে, সেইটা প্রথমে একটু মাথায় রেখে দাও। তাহলে ইফ মিউচুয়াল exclusion principle is obeyed বা satisfied, obeyed, if mutual exclusion principle is satisfied, then the molecule must be centrosymmetric. তাহলে কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা স্যাটিসফাইড হয়, তাহলে মলিকুলটা অবশ্যই সেন্ট্রোসিমেট্রিক হবে। এইটা প্রথমে তুমি দেখবে। তাহলে তখন স্ট্রাকচারটা কি হবে? তখন স্ট্রাকচারটা হবে সেন্ট্রোসিমেট্রিক এ টু বি টাইপের মলিকুল। যদি সেন্ট্রোসিমেট্রিক হতে হয় তাহলে তার স্ট্রাকচারটা হবে এই টাইপের দেখতে। এটা আমি বুঝে গেছি। আচ্ছা, ওয়ান্স এটা মানে হয়ে গেল তো মিটেই গেল। যদি এটা না হয় মানে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল তার ওবেড হচ্ছে না, তখন নেক্সট তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে মলিকুলটা লিনিয়ার না লিনিয়ার নয়, সেটা তুমি নেক্সট সেই পার্টটা এবারে মাথায় রাখো। ধরো যদি এমন হয় যে ইফ দ্য আইআর ব্যান্ড if there exists at least one IR band which is PR instead of PQR, then the molecule must be linear. দেখো আমার রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি পড়িয়েছিলাম। রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে এই স্টেটমেন্টটা আমি করেছিলাম যে যদি মলিকুলটা লিনিয়ার হয় এবং ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে, তাহলে কিন্তু তুমি কিউ ব্রাঞ্চটা অ্যাবসেন্ট থাকবে, কিউ ব্রাঞ্চটা থাকবে না, অর্থাৎ ভাইব্রেশনাল ব্যান্ডটা পিআর হবে। কিউটা পেতে গেলে হচ্ছে তোমার ওই মলিকুলকে নন লিনিয়ার হতে হবে, যেখানে সিলেকশন রুলের কিছুটা চেঞ্জ হবে, তখন তুমি পিকিউআরটাকে পেতে পারো। এবং যদি কোনো একটা হয়তো মলিকুলটা লিনিয়ার বটে কিন্তু বেন্ডিং মোড তুমি কনসিডার করছো, যেখানে লিনিয়ারিটি রেস্ট্রয়েড হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি পিকিউআর পেয়ে যেতে পারো। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো যে যদি মলিকুলটা মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে তাহলে সেন্ট্রোসিমেট্রিক হয়ে গেল, তার তো স্ট্রাকচার ফিক্সড হয়ে গেল।
এবার ধরে নাও সে সেন্ট্রোসিমেট্রিক নয়, তাহলে তার স্ট্রাকচারটা কি তুমি বলতে পারছো না, তাহলে অন্য পসিবিলিটি গুলো তোমাকে দেখতে হবে। তাহলে অন্য পসিবিলিটি গুলো তুমি যেখানে এক্সপ্লোর করবে, তখন নেক্সট যে পয়েন্টটাকে মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে অন্ততপক্ষে একটা আইআর ব্যান্ড, সেটা কন্টেন্ট, সেটা হবে পিআর ইনস্টেড অফ পিকিউআর। তাহলে দেখো একটা লিনিয়ার মলিকুল যেখানে তোমার ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে, তার সেই ব্যান্ডগুলো সব হচ্ছে পিআর হবে। আর যদি নন লিনিয়ার মলিকুল হয় তাহলে সবাই পিকিউআর, বা একটা লিনিয়ার মলিকুল সেখানে বেন্ডিং মোড তুমি কনসিডার করছো, যেখানে হচ্ছে তোমার লিনিয়ারিটিতে রেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, সেটা পিকিউআর হতে পারে। তখন স্ট্রাকচারটা কি হবে, তখন স্ট্রাকচারটা দেখো এই এ এ বি এই টাইপের স্ট্রাকচার। তাহলে প্রথম তুই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এইটা, তাহলে এ বি এ, তোমার এ বি এ এইটা ধরো তোমার হয়ে গেল, তো মিটেই গেল, ধরো এটা হলো না, তাহলে নেক্সট কি পড়ে থাকতে পারে, এ এ বি টাইপের স্ট্রাকচার হতে পারে। তাহলে দেখো যদি তোমার মলিকুলটা লিনিয়ার হয় তাহলে এটাই পসিবিলিটি, না হলে তোমার লিনিয়ারিটিটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা যদি তুমি দেখো যে সেন্ট্রোসিমেট্রিকও হলো না, প্লাস হচ্ছে কোনো বন্ডি পিআর নেই, তখন তোমার কি হবে, সেটা নেক্সট অল্টারনেটিভ পড়ে থাকে, সেটা হচ্ছে তোমার ওই একটা ইয়ে স্ট্রাকচার হবে, মানে ইফ, মানে নন লিনিয়ার স্ট্রাকচার হয় ইফ both the criteria are not satisfied, then the structure can be A B A অথবা A A B এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে না হলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার হতে পারে। আচ্ছা এবারে এইটা দেখো সাম শর্ট অফ সিমেট্রি আছে, এই প্রথম স্ট্রাকচারটা সাম অফ শর্ট অফ সিমেট্রি আছে, পরেরটা কিন্তু কোনো সিমেট্রি নেই। আচ্ছা সিমেট্রি তুমি দেখবে যে ওই মানে মানে একটা কি বলবো, একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি জাস্ট বলছি, সেটা হচ্ছে এই যে সিমেট্রিক যে মোডগুলো না, তার জন্যে তোমার রামান লাইটটা হচ্ছে পোলারাইজড হয়। তাহলে ফর সিমেট্রিক মোডস অফ ভাইব্রেশন Raman light must be polarized, and for antisymmetric modes of vibration Raman light must be depolarized. তো বললাম for symmetric modes of vibration Raman light must be polarized, and for antisymmetric modes of vibration Raman light must be depolarized. মানে আসলে পোলারাইজ ডিপোলারাইজ তোমরা ওই যখন অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথাবার্তা বলে তখন নিশ্চয়ই শুনেছো। সেটা হচ্ছে যে তোমার এমনিতে ডিপোলারাইজ লাইট মানে হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যে কোনো প্লেনে তোমার অসিলেট করতে পারে, তার বদলে সে যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবরই ওরিয়েন্টেড হচ্ছে, সেটা পোলারাইজ। তাহলে তুমি জাস্ট একটা ডিপোলারাইজ লাইট দিলে সেটা যখন রামন স্পেক্ট্রা হয়ে যখন স্ক্যাটার্ড লাইটটা বেরোবে তখন না পোলারাইজও থাকতে পারে, মানে পোলারাইজ হয়ে যেতে পারে অথবা ডিপোলারাইজও থাকতে পারে। পোলারাইজড কখন হয়ে যাবে না, যখন তোমার এই রামান লাইটটা পাচ্ছ ডিউ টু ইন্টারাকশনস উইথ দ্য সিমেট্রিক মোডস অফ ভাইব্রেশন। আর যখন তুমি ডিপোলারাইজ লাইট পাবে তখন হচ্ছে অ্যান্টিসিমেট্রিক মোড অফ ভাইব্রেশনের জন্য সেটা হচ্ছে। এবার তুমি যদি দেখো যে রামান এই পোলারাইজ ডিপোলারাইজ ভাগটাকে করা আছে, তাহলে তুমি বুঝতে পারবে প্রথমে স্ট্রাকচারটা পরেরটা নয়, কারণ পরেরটা কোনো শর্ট অফ সিমেট্রি নেই। তাহলে এই যে বিভিন্ন রকমের তিনটে অ্যাসাইক্লিক চারটে অ্যাসাইক্লিক স্ট্রাকচার হতে পারে, এই লাস্টেরটা খুব রেয়ার, কিন্তু প্রথম তিনটেই হচ্ছে মূলত হয়। তাহলে প্রথমটা হবে কিনা সেটা তুমি বুঝে যাবে যে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক নয়। নেক্সট তুমি দেখো ঠিক আছে সেন্ট্রোসিমেট্রিক হলো না, তাহলে প্রথম স্ট্রাকচারটা হলো না, তখন পরের পসিবিলিটিগুলোতে আসো।
পরের পসিবিলিটিটা নেক্সট যেটা আলোচনা করবে যে দেখো যে মলিকুলটা লিনিয়ার কি লিনিয়ার নয়। যদি মলিকুলটা তুমি দেখো যে লিনিয়ার হচ্ছে কিন্তু সেন্ট্রোসিমেট্রিক নয়, তখন এ বি টাইপের স্ট্রাকচার হবে। আর যদি তোমার লিনিয়ার না হয় তাহলে তোমার এরকম এই টাইপের স্ট্রাকচার হবে, এ বি এ বা এ বি টাইপের স্ট্রাকচার। এ বি খুব রেয়ার, নর্মালি এ বি এই হয়। এবারে এ বি এ হবে এ বি নয়, সেটা বোঝার রাস্তা হচ্ছে তুমি দেখো রামানের পোলারাইজ বা ডিপোলারাইজ এই ক্লাসিফিকেশনটা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি বুঝে যেতে পারবে যে এটা তোমার অ্যাকচুয়ালি কি বললাম, তাহলে যদি থাকে তো ভালো, তাহলে হচ্ছে এ বি এ এই টাইপের স্ট্রাকচার, যদি না থাকে তাহলে এ বি টাইপের স্ট্রাকচার। কিন্তু এ বি টাইপের স্ট্রাকচার নিয়ে অ্যাকচুয়ালি মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ এ বি টাইপের স্ট্রাকচার মানে অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টিং স্টেবল মলিকুল নেই যার ক্ষেত্রে এই টাইপের স্ট্রাকচার অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, ঠিক আছে, এখন পর্যন্ত যা বলেছে পরিষ্কার? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আর আমি একটা এক্সাম্পল দিই। ধরো এক সেকেন্ড, ডেটাগুলোকে একটা জায়গা থেকে খুঁজতে হবে। প্রবলেমের মতো করে ব্যাপারটাকে ভাবতে হবে। ধরো আমি একটা প্রবলেমের কথা বলছি। প্রবলেম হচ্ছে তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা হচ্ছে এরকম, তোমার মোডস অফ ভাইব্রেশন, এখানে হচ্ছে আইআর অ্যাক্টিভিটি, তোমার রামান অ্যাক্টিভিটি। ধরো তোমার তিনটে জাস্ট ফ্রিকোয়েন্সি আমি বললাম, মানে তিনটে নামগুলো আসলে একটা অসুবিধে, মানে তোমার বলবো মানে ফ্রিকোয়েন্সি আমি ভ্যালুগুলোকে জাস্ট বলে দেবো, নাহলে ভ্যালুগুলোকে একটুখানি খুঁজি কোথায় আছে। এক সেকেন্ড, হ্যাঁ, মানে একদম তোমার ডেটাগুলোকে দিয়ে দিতে পারলে খুব ভালো হতো। একটু ধরো আর একটা তোমার 1330 সেন্টিমিটার ইনভার্স, একটা হচ্ছে 2349 সেন্টিমিটার ইনভার্স, আর একটা হচ্ছে 667.3 সেন্টিমিটার ইনভার্স। তিনটে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি পাওয়া গেছে। আচ্ছা, প্রথমটা এখানে আইআর এ আছে তোমার ইনঅ্যাক্টিভ, রামানে আছে অ্যাক্টিভ,
আর এটা হচ্ছে অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ না, তার সঙ্গে লেখা আছে পিআর, এটা তোমার ইনঅ্যাক্টিভ, এটা আছে তোমার অ্যাক্টিভ তার সঙ্গে পিকিউআর, সেটা হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে আর একটু দাঁড়াতো, ক্রস ওয়াশ না করে দিয়ে কথায় লিখে দিই, এটা ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ পিকিউআর, এটা অ্যাক্টিভ পিআর, এটা অ্যাক্টিভ পিকিউআর। তাহলে এই হচ্ছে একটা পার্টিকুলার মলিকুল, হ্যাঁ, মানে তার করসপন্ডিং কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে পার্টিকুলার মলিকুলটা এ টু বি টাইপের মলিকুল, আমি এইটুকু জাস্ট বলে দিলাম, বা এ বি টু টাইপের মলিকুল, ট্রায়াটমিক মলিকুল যেটা এরকম দেখতে, এ টু বি টাইপের মলিকুল। দেখো এ টু বি টাইপের মলিকুল, তার জন্য এই ইনফরমেশনটা দেওয়া আছে। তাহলে এই ইনফরমেশনটা দিয়ে এই ইনফরমেশনটা উপরে বেস করে তোমাকে একটা স্ট্রাকচার ডিটারমাইন করতে হবে। তাহলে আমাকে বলে স্ট্রাকচারটা কি হবে, মানে একটা এই এরকম একটা টেবিল তোমাকে দেওয়া থাকবে, দেওয়ার পরে তোমাকে স্ট্রাকচার কি হবে তোমায় বলতে বলবে, ঠিক আছে? তাহলে প্রথমে যে জিনিসটা দেখবে সেটা দেখো যে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল স্যাটিসফাইড হয়েছে কি হয়নি। কি দেখছে এখানে, কি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল স্যাটিসফাইড হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে হয়েছে মানে সেন্ট্রোসিমেট্রিক হয়ে গেল। তাহলে সেন্ট্রোসিমেট্রিক মানে স্ট্রাকচার পুরো ফিক্স। তাহলে যেটা ইম্পর্টেন্ট এখানে যে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ইজ স্যাটিসফাইড, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ইজ স্যাটিসফাইড। তাহলে স্যাটিসফাইড যদি হয় তাহলে মলিকুলটা কি হবে, সেন্ট্রোসিমেট্রিক। সেন্ট্রোসিমেট্রিক, সেন্ট্রোসিমেট্রিক মলিকুল মানে কি, তোমার স্ট্রাকচারটা হয়ে যাবে এ বি এ, এই টাইপের স্ট্রাকচার। আচ্ছা, তাহলে এবারে এই যে পার্টিকুলার স্ট্রাকচারে যে তিনটে ফ্রিকোয়েন্সি আছে, তিনটে ফ্রিকোয়েন্সি একটু খেয়াল করে দেখো যে কোনটা কার জন্য, এবার আমি এটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, একটা কিছু ইনফরমেশন আমি এখানে অ্যাডিশনালি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে তোমার মানে কি বলবো, তুমি যদি ফ্রিকোয়েন্সি দেখো না, তাহলে ইউজুয়ালি যেটা দেখতে হয় যে বেন্ডিং এর ফ্রিকোয়েন্সিটা সবসময় কম হয়, বেন্ডিং এর থেকে বেশি হবে হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং এর ফ্রিকোয়েন্সি, তার থেকে আবার বেশি হবে তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং তার ফ্রিকোয়েন্সি। এইটা একটা জিনিস মাথায় রাখবে তুমি অ্যাডিশনালি। তাহলে বেন্ডিং এর ফ্রিকোয়েন্সি সবসময় কম হয়, তারপরে হচ্ছে সিমেট্রিক ঠিক হয়, তারপরে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং হয়। এটা একটা ইনফরমেশন মাথায় রাখবে। আচ্ছা, তার সাথে আরেকটা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে তোমার এই সিমেট্রিক মোডগুলোর নাম্বারিং তোমাকে আগে করতে হয়। তাহলে প্রথমে হচ্ছে নাম্বারিং যখন করবে তুমি সিমেট্রিক মোডস আর নাম্বার ফার্স্ট ফলোড বাই অ্যাসিমেট্রিক মোড, মানে যাদের সিমেট্রিক মোড তাদেরকে নাম্বারিং মানে 1 2 3 4 যখন সাফিক্স আমি ইউজ করবো, তা সিমেট্রিক মোডস গুলো তার নাম্বার ফার্স্ট হবে, তারপরে অ্যাসিমেট্রিক মোডস হবে। তাহলে ইন এ গিভেন সিমেট্রি, in a given symmetry, numbering will be according to increasing frequency. তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে সিমেট্রিক মোডগুলো তোমাকে আগে নাম্বারিং করতে হবে, তারপর হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক মোডের নাম্বারিং করতে হবে। এবার সিমেট্রিক মোড যদি একাধিক থাকে তাহলে যার ফ্রিকোয়েন্সি কম তাকে আগে নাম্বারিং করো, যার ফ্রিকোয়েন্সি বেশি তারপরে তাকে তুমি নাম্বারিং করো। তাহলে এবার দেখো এই তিনটে মোডের মধ্যে তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার সিমেট্রিক বেন্ডিং। কেন বেন্ডিং? তার ফ্রিকোয়েন্সিটা কম। প্রথমটা হবে সিমেট্রিক স্ট্রেচিং,
তারপরটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। তার মানে তুমি জাস্ট দেখো যে আমি জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়েই বলছি, জাস্ট বেন্ডিং মোডের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে কম হবে, তারপরে সিমেট্রিক তারপরে অ্যাসিমেট্রিক, তার মানে এইটা এইটা এইটা। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই তো? যে কোনটা কোন মোড আমি এটা পরিষ্কারভাবে এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারছি, যে কোনটা অ্যাকচুয়ালি কোন মোড রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু এখান থেকে আমি অ্যাট দ্য সেম টাইম কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এই এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম এইটা বেসিক্যালি তোমার কার্বন ডাইঅক্সাইডের এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছিল। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা আমি দেখো মানে কোন ফ্রিকোয়েন্সিটা কোন পার্টিকুলার মোডকে রিপ্রেজেন্ট করে এটা তোমার পরীক্ষায় হয়তো দেবে না, কিন্তু আমি জাস্ট অ্যাডিশনালি তোমাকে কিছুটা বলে রাখলাম আর কি এটা। আচ্ছা তোমাকে আর একটা এক্সাম্পল দিই। আর একটা প্রবলেম বলো বা এক্সাম্পল বলো, যাই বলি না কেন, প্রবলেম আবার সেই এ টু বি টাইপের মলিকুল। আচ্ছা এক্ষেত্রে তোমার ফ্রিকোয়েন্সি গুলো আমি শর্ট হ্যান্ড নোটেশনে বলছি, ফ্রিকোয়েন্সি গুলো সেন্টিমিটার ইনভার্স আমি বললাম, আইআর অ্যাক্টিভিটি, রামার অ্যাক্টিভিটি। আচ্ছা ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে 589, একটা হচ্ছে 1285, একটা হচ্ছে 2224। এটা এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ পিকিউআর। এইটা সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই। এটা হচ্ছে অ্যাক্টিভ, তার সঙ্গে পিআর আছে, এটাও তোমার অ্যাক্টিভ, তার সঙ্গে পিআর আছে। এক্ষেত্রে অ্যাক্টিভ পোলারাইজড, এক্ষেত্রে তোমার অ্যাক্টিভ ডিপোলারাইজড। তখন এইটুকু ইনফরমেশনটা তোমার দেয়া আছে, এইখান থেকে তোমাকে যে স্ট্রাকচার ডিটারমিনেশনটাকে করতে হবে। বলো স্ট্রাকচার কি হবে? প্রথমে দেখো যে আমি পরপর করে যেভাবে বলেছি যে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক কি সেন্ট্রোসিমেট্রিক নয়। কি গো, সেন্ট্রোসিমেট্রিক না সেন্ট্রোসিমেট্রিক নয়? নট সেন্ট্রোসিমেট্রিক কেন না? অ্যাজ মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ইজ নট স্যাটিসফাইড। মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা স্যাটিসফাইড হচ্ছে না, সেটা মলিকুলটা তোমার সেন্ট্রোসিমেট্রিক নয়। তো ভালো। আচ্ছা মলিকুলটা লিনিয়ার না লিনিয়ার? লিনিয়ার হবে স্যার। কেন? লিনিয়ার। কেন? as আছে one of the vibrational modes is PR, তাই তো? মানে অন্ততপক্ষে একটা ভাইব্রেশনাল মোড পাই, এটা তোমার PR নট PQR। একাধিক থাকতেই পারে, অন্ততপক্ষে একটা ভাইব্রেশনাল মোড তুমি পেয়েছো PR, যেটা নট PQR। দেখো এই যে এই দেখো PR, তাহলে কি বোঝা গেল? তার মানে এই স্ট্রাকচারটা কেমন হবে? এই স্ট্রাকচারটা হচ্ছে AAP, তাহলে হেন্স দ্য স্ট্রাকচার ইজ the structure AAB।
ঠিক আছে? সেন্ট্রোসিমেট্রিক হলে বিটা মাঝে থাকতো, লিনিয়ার কিন্তু সেন্ট্রোসিমেট্রিক নয়, মানে সেটা এ এ বি এটা হয়ে গেল। আসলে এইখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল সেটা বেসিক্যালি নাইট্রাস অক্সাইড, তার ইনফরমেশন দেওয়া হয়েছিল। ও নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার কিন্তু বেসিক্যালি আমার এরকম ভাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আরেকটা আমি প্রবলেম দিচ্ছি। ধরো তুমি নিউ বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স আমি এখানে লিখলাম, এখানে আইআর অ্যাক্টিভিটি, আর এখানে তোমার রামান অ্যাক্টিভিটি। দেখো, একটা হচ্ছে তোমার 519, একটা 1151, একটা 1361, ঠিক আছে? অ্যাক্টিভ পিকিউআর, অ্যাক্টিভ পিকিউআর, অ্যাক্টিভ পিকিউআর। এটা হচ্ছে অ্যাক্টিভ পোলারাইজড, অ্যাক্টিভ পোলারাইজড, অ্যাক্টিভ ডিপোলারাইজড। এই যে তোমার এই ইনফরমেশন গুলো বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এর উপরে বেশ করে তার স্ট্রাকচার কি হতে পারে বলো? দেখো, মলিকুলটা প্রথম কথা হচ্ছে নট সেন্ট্রোসিমেট্রিক, তাই তো? বলো, মলিকুলটা লিনিয়ার না লিনিয়ার নয়? নট লিনিয়ার। নট লিনিয়ার। আর তুমি কোনো মোডেই পেলে না যেটা তোমার বেসিক্যালি পিআর ইনস্টেড অফ পিকিউআর, সবাই হচ্ছে পিকিউআর। মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক নয়, নট লিনিয়ার। আচ্ছা, এক্ষেত্রে মলিকুলটার মধ্যে আদৌ কি কোনো রকমের সিমেট্রি থাকবে? হ্যাজ সাম সর্ট অফ সিমেট্রি। কেন? দেখো, তুমি রামানটার দিকে খেয়াল করে দেখো, রামানে কেউ কেউ পোলারাইজ, কেউ কেউ ডিপোলারাইজ। পোলারাইজ এবং ডিপোলারাইজ এই ইনফরমেশনটা তখনই দেওয়া থাকবে যখন মলিকুলের সাম সর্ট অফ সিমেট্রি তোমার আছে। তাহলে মলিকুলটা লিনিয়ার নয়, সেন্ট্রোসিমেট্রি নয়, কিন্তু সাম সর্ট অফ সিমেট্রি আছে। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? মাঝে কিন্তু তোমার বি থাকে, এই এ, এই এ, এইটাই হচ্ছে তোমার স্ট্রাকচার। আসলে এটা যার জন্য দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি এসোটি। এসোটো মলিকুলের ক্ষেত্রে তোমার এই হচ্ছে তোমার ইনফরমেশন। তাহলে দেখো, আমরা তোমার এই আজকে যে তিনটে জিনিস বেসিক্যালি আলোচনা করব বলেছিলাম, একটা হচ্ছে ভাইব্রেশনাল রামানটাকে নিয়ে জাস্ট প্রথমে কথাবার্তা বলে দেওয়া, তারপরে সেখান থেকে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটাকে বলা, এবং সেখান থেকে হচ্ছে এ টু বি টাইপের মলিকুল তার স্ট্রাকচার কেমন করে ডিটারমাইন করবে সেটাকে বলা। তো জাস্ট বলা হয়েছে, তাতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা আমি বলে না। যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা থাকলে বলো। স্যার বলছি ওই শেষে যে SO2 বললেন ওটা কি সেন্ট্রোসিমেট্রিক নয়? না, সেন্ট্রোসিমেট্রিক মানে যার ইনভার্সন সেন্টার আছে, এসো মানে ও ইনভার্সন সেন্টার আচ্ছা আছে। ইনভার্সন সেন্টার আছে। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আমি ভাবছি মানে যার সেন্টার একটা মলিকিউল। না না, মানে সেন্ট্রোসিমেট্রিক মানে কাদের ইনভার্সন সেন্টার আছে। মানে স্টিরিওকেমিস্ট্রিতে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল মানে হচ্ছে যার আই আছে, ইনভার্সন সেন্টার আছে। এসোটির ক্ষেত্রে তো ইনভার্সন সেন্টার নাই, তাই না? আর স্যার বলছি পিআর থাকলে লিনিয়ার হয়, ওটার মানে এটা কি তুমি মনে রাখতে হবে? না, মনে রাখতে হবে মানে তুমি রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি পড়ালাম না, ওই হ্যাঁ, কাজটা করোনি? ওটা স্যার 8 নম্বর ছিল কি?
8 না নম্বর ক্লাসটা না, তার আগে কখন? 7 নম্বর ক্লাস ছিল মনে হয়। 7 নম্বরটা হুম, 7 নম্বরটা মনে হচ্ছে 7 নম্বর 7 ক্লাস নম্বর ছিল। না 8 নম্বর একটা মিস গেছে আমার। 7 নম্বর ক্লাস ছিল। ঠিক আছে স্যার, ওটা করে নেবো। স্যার হ্যাঁ বলো। বলছি ওই শেষে বললেন যে হ্যাজ সাম সর্ট অফ সিমেট্রি, ওটা স্যার কিসের জন্য? ওই যে তোমার দেখো এই রামানে এই যে পোলারাইজ বলা আছে না, মানে অ্যাক্টিভ পোলারাইজ, অ্যাক্টিভ পোলারাইজ, অ্যাক্টিভ ডিপোলারাইজ, হ্যাঁ বুঝতে পেরেছো? তা যখনই রামানে তোমার কেউ কেউ পোলারাইজ বা কেউ কেউ ডিপোলারাইজড হবে, মানে যদি সাম সর্ট অফ সিমেট্রি না থাকে, তাহলে কিন্তু তুমি পোলারাইজ বা ডিপোলারাইজ ভাগগুলোকে করতে পারবে না। কারণ আমি বলেছিলাম কি, রামনে সিমেট্রিক মোডস অফ ভাইব্রেশনের জন্য হচ্ছে তোমার পোলারাইজ লাইট পাওয়া যায়, আর অ্যাসিমেট্রিক মোড অফ ভাইব্রেশনের জন্য তোমার ডিপোলারাইজ লাইট পাওয়া যায়। ঠিক আছে, এইটা তাহলে যেটা ব্যাপার, এখানে তুমি আরো ইনফরমেশন তুমি দিয়ে দিতে পারো। 1 সেকেন্ড দাঁড়াও, তো এটা আমি সাইড নাম্বারটা দিয়ে দিই, সুবিধা হবে। হ্যাঁ দেখো, আমি এখানে একটা ইনফরমেশন দিলাম না যে এই যে ফর symmetric mode of vibration Raman light must be polarized, and for antisymmetric mode of asymmetric modes of vibration Raman light will be depolarized. তাহলে যখনই তোমার এই যে মানে পোলারাইজ বা ডিপোলারাইজ ইনফরমেশনটা দেওয়া থাকবে, তার মানে তোমার বুঝতে হবে যে মলিকুলটার ক্ষেত্রে সাম শর্ট অফ সিমেট্রি তোমার আছে। মানে একদম জিরো সিমেট্রি হলে কখনো পোলারাইজ বা ডিপোলারাইজ হবে না, সবাই ডিপোলারাইজ দেখতে লাগবে। তাহলে এখানে আমি যেহেতু এখানে কেউ কেউ পোলারাইজ বা কেউ কেউ ডিপোলারাইজ বলছি, হ্যাঁ সবাইকে ডিপোলারাইজ বলছি না, তার মানে তার সাম শর্ট অফ সিমেট্রি আছে। মানে এই যে স্ট্রাকচারটা যে এ এ বি এরকম নয়, মানে নন লিনিয়ার, কিন্তু এ এ বি এটা নয়, তার বদলে এ বি এ, এটা তখন কখন বুঝবে, যখন দেখো এই পোলারাইজ বা ডিপোলারাইজ ইত্যাদি মানে পোলারাইজড গুলো আছে যেহেতু, তাহলে কিছু তোমার বেসিক্যালি সিমেট্রিক মোডস আছে। মানে আসলে এইটা যেটা ব্যাপার যে এই পার্টিকুলার কেসে না, কোনটা কোন মোড যদি তুমি দেখো, এই যে এইটা হচ্ছে তোমার সিমেট্রিক বেন্ডিং। প্রথম কথা, ফ্রিকোয়েন্সি কম তুমি বুঝতে পারছো, এটা সিমেট্রিক কেন, তাকে এটা পোলারাইজ হয়েছে বলে। আর এবারে এইটা হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং, আর এইটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। ঠিক আছে, কোনটা কোন মোড তুমি এখান থেকে সেটা পরিষ্কার বলে দিতে পারো। বুঝছে? হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো আর কারো কিছু অসুবিধা আছে যা বলেছি তাতে? আর কারো কিছু অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। আমার মনে হচ্ছে যে আজকাল আজকাল নতুন কিছু শুরু করব না, মানে আমি মানে কোনো কিছু শুরু করছি না। মানে এরপর আমরা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রিটাকে করবো, আর মিনিট 15 জন্য সেটা শুরু করছি না। আর জাস্ট একটা কথা একটুখানি বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে বুঝতে অসুবিধা হবে আর কি, সেটা মানে পার্টিকুলারলি সেমিস্টার 6 যারা মানে বিএসসি ছেলেরা, তাদেরকে তো মানে গ্রুপ থিওরি কিচ্ছু জানো না তো তোমরা, সেখানে ক্যারেক্টার টেবিল ইত্যাদি বললে কিছুই বুঝতে পারে। ঠিক আছে, বলার দরকার নেই, আমরা এমএসসির জন্য বলবো বা তোমাদেরকে কখনো গ্রুপ থিওরি পড়িয়ে দিয়ে তারপর জাস্ট বলবো। আসলে এই যে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালের না একটা সুন্দর গ্রুপ থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আছে আর কি। মানে যেটা কথা হচ্ছে আইআর অ্যাক্টিভ হতে গেলে তোমার যেটা হয়, মানে কি বলবো, এটাকে বাদ দাও, ছেড়ে দাও, ভেবে লাভ নেই। মানে আসলে ক্যারেক্টার টেবিলে না একটা এরিয়া 3 আর এরিয়া 4 আছে। আমি এখানে ইনফরমেশনটাকে বলছি, এটা 6 সেমিস্টার ছেলেরা কিছু বুঝতে পারবে না, কিন্তু এমএসসি ছেলেরা সবাই বুঝতে পারবে। তোমরা ক্যারেক্টার টেবিল যখন কনসিডার করবে, তখন এরিয়া 3 এবং এরিয়া 4 এর দিকে তুমি তাকাও। কোন একটা ভাইব্রেশনাল মোডের সিমেট্রি যদি এরিয়া 3 তে যেখানে তোমার এক্স ওয়াই বা জেড এর সিমেট্রি সেটা কোনো একটার সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে সেটা আইআর অ্যাক্টিভ হয়ে যায়। আর এরিয়া 4 এতে তোমার এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড ইত্যাদিগুলো যেখানে আছে, যদি কোনো একটা পার্টিকুলার ভাইব্রেশনাল মোডের সিমেট্রি ওই সিমেট্রিতে বিলং করে, তাহলে সে বেসিক্যালি হচ্ছে রামানে অ্যাক্টিভ হয়।
আচ্ছা, এবার সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, এক্স ওয়াই জেড তারা যদি ইউসিমেট্রিক হয়, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই বাই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তারা বেসিক্যালি তোমার হচ্ছে জি সিমেট্রি। একটা হচ্ছে উনজিরেটেড সিমেট্রি, একটা হচ্ছে জিরেটেড সিমেট্রি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে উনজিরেটেড সে জিরেটেড নয়, বা যে জি জিরেটেড সে ইনজিরেটেড নয়, মানে ইউ হলে জি নয়, জি হলে ইউ নয়। তাহলে এবারে যার ক্ষেত্রে এবারে যেটা কথা হচ্ছে এক্স ওয়াই জেড তারা হচ্ছে ইউ সিমেট্রিক, তাহলে যদি তুমি দেখো তাহলে যে মোডগুলো তোমার আইআর অ্যাক্টিভ হবে সেটা অটোমেটিক্যালি রামানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ মানে এমন কখনো হতে পারবে না এক্স যেখানে যে সিমেট্রিতে আছে সেখানে এক্স ওয়াই বা এক্স জেড বা ওয়াই জেড বা এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার বা জেড স্কোয়ার তারা থাকবে, কারণ তারা সব জি সিমেট্রি, এরা হচ্ছে ইউ সিমেট্রি। সেখানে পরিষ্কার ইউ আর জি তারা যদি মানে মানে কখনই একই লাইনে থাকবে না, সেখানে পরিষ্কার হচ্ছে আইআর অ্যাক্টিভ মতো করে রামানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তাহলে এই যে এক্সপ্লেনেশনটা আছে সেটা আমি কালকে খুব ভালো করে বলবো। এখন কারণ এটার জন্য ওই সিক্স সেমিস্টার ছেলেরা একদম বুঝবে না, তোমরা তো আছো কোনো এমএসসি ছেলেরা যাদের আমি 8-10টা গ্রুপ থেকে ক্লাস নিয়ে নিয়েছি, তারা পরিষ্কার বুঝতে পারবে, তখন তাহলে এটা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে করলাম। নেক্সট ক্লাসে আমি জাস্ট ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যান্ড ফটোকেমিস্ট্রি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যান্ড ফটোকেমিস্ট্রি, এইটা নিয়ে আমরা জাস্ট মূলত আলোচনাটা করবো। আর বাবা, মানে ফটোকেমিস্ট্রি বলছি বটে, কিন্তু প্রথম থেকে ফটোফিজিক্যাল প্রসেসটাই আমাদের সিলেবাস আছে, সেটাকে একটুখানি কথাবার্তা বলা, তার কাইনেটিক্স নিয়ে কিছু কথাবার্তা বলা, সেগুলো বলা। আর ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিটা উপর উপর একটুখানি জাস্ট বলে দেওয়া আছে, মানে ফ্লুরোসেন্স ফসফোরেসেন্স বলতে হবে। এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আজকে আমার মনে হয় এখানে জাস্ট শেষ করে দেওয়া দরকার। এন্ড অফ লেকচার। দেখো আর কি অসুবিধা আছে বলে দাও।